5,000 টাকা দিলে তবেই রুমে যেতে দিব, নইলে আজ রাতটা বাইরেই কাটাও। মামার বাড়ির আবদার নাকি? নিজের রুমে ঢুকতে আবার টাকা কিসের? টাকা তো দিতেই হবে ভাইয়া, কারণ ভেতরে এখন শুধু তোমার রুম না, আমার নতুন ভাবিরও রুম। এই যে শুনছেন, বয়রা নাকি? ডাকছি যে শুনতে পাচ্ছেন না? মানে আপনি কে? আগে তো কখনো দেখিনি আপনাকে। আমি আপনার ভাবির ছোট বোন সাদিয়া। তা আমার জন্য আপনার স্পেশাল কেয়ারটা কবে শুরু হবে? 5,000 টাকা দিলে তবেই রুমে যেতে দিব। মামার বাড়ির আবদার নাকি? আমার রুমে আমি ঢুকবো, তাতে আবার টাকা দিব কেন? কারণ এখন এটা শুধু তোমার একা রুম না, ভাবিরও রুম, আর ভেতরে বসে আছেন ভাবি, তাই উনাকে দেখতে হলে এতটুকু তো তোমাকে দিতেই হবে। এভাবে অনেকক্ষণ কথা কাটাকাটির পর ভাইয়া টাকা দিতে রাজি হলো। অবশ্য অন্য কিছু হলে কখনোই দিত না, কিন্তু ভেতরে বউ বসা, তাই অপেক্ষাও করতে পারছে না। আমি হাসান, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। পরিবারের আমি, বাবা মা আর বড় ভাইয়া আছে। ও হ্যাঁ, আজকে আবার আরেকজন যুক্ত হয়েছে, মানে ভাইয়ার বউ। আজকেই বিয়ে হয়েছে। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হচ্ছে আমার বড় ভাই জিসান। সারাদিন এত কষ্ট করেছি, আর ভাইয়া আরাম খেয়েছে আর নেচেছে। এখন যদি টাকা না নেই তাহলে তো আমার লস হয়ে যাবে। দুজনকে রুমে রেখে আমি বের হয়ে পড়লাম। ভাইবেন না আবার ঘুমাতে যাব, সেই কপাল আমার নেই, কারণ আগামীকাল বাসায় ভাইয়ার রিসেপশনের অনুষ্ঠান, তাই অনেক বড় করে আয়োজন করা হচ্ছে, আর সব দায়িত্ব পড়েছে আমার ওপর। ভাইয়া বেচারা তো শুধু নাক ডেকে ঘুমাবে, আর বাকিটা নাই বললাম। আমি ঘর থেকে বের হয়ে উঠানে এলাম। পুরো উঠানে অনেক বড় করে প্যান্ডেল সাজানো হয়েছে, আরেকদিকে বড় চুলায় রান্নার আয়োজন চলছে। আমি সেদিকে একটু গেলাম, দেখলাম সব ঠিকঠাকভাবেই হচ্ছে, তাই সেখান থেকে সরে একটা চেয়ার নিয়ে বসলাম। পকেট থেকে মোবাইলটা বের করে ফোন স্ক্রলিং করতে লাগলাম। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। এই যে শুনছেন। আমি একটু অবাক হয়ে সামনে তাকালাম, দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে হালকা গোলাপি রঙের 3 পিস, চুলগুলো খোপা করা, মুখে হালকা মেকআপ, কিন্তু চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা আবারও বলল, আরে বয়রা নাকি? ডাকছি যে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ মানে বলুন। আপনাদের বাড়িতে ওয়াশরুমটা কোন দিকে? বাড়ির ভেতরেই। কোথায় খুঁজে পাচ্ছি না আমি। আশেপাশে তেমন কাউকেও পাচ্ছি না যে জিজ্ঞেস করব। আচ্ছা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। বলেই আমি হাঁটা শুরু করলাম। পেছন পেছন মেয়েটাও আসতে লাগলো। যেতে যেতে ভাবতে লাগলাম, কে এই মেয়ে? আগে তো কখনো দেখিনি। জিজ্ঞেসও করলাম না, কারণ পরিস্থিতিটা তেমন ছিল না। আমি মেয়েটাকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আবার বাহিরে চলে আসলাম। কিছুক্ষণ পর মেয়েটা আবার এলো। থ্যাঙ্কস, আপনাকে কষ্ট দিলাম। ইটস ওকে, আমাদের বাসায় আসছেন, এতটুকু হেল্প তো করতেই হয়। তাও সবাই তো এমনভাবে হেল্প করে না। আপনি বেশ ভালো। আচ্ছা, আপনাকে তো আগে দেখিনি, কোনো আত্মীয়? মেয়েটা ভ্রুকুচকে একটু নাটকীয় ভঙ্গিতে বলল, কেন? আমাকে দেখে কি বাইরের মানুষ মনে হচ্ছে? না মানে তেমন কিছু না, জাস্ট জানতে চাইলাম। আমি সাদিয়া, আপনার ভাবির ছোট বোন। ও আচ্ছা, তাই তো ভাবির মতো একটু একটু মিল আছে চেহারায়। শুধু একটু? না মানে অনেকটাই। সাদিয়া হেসে ফেলল। সে হাসিটা কেমন যেন অদ্ভুত ভালো লাগার মতো। তারপর সে পাশে থাকা চেয়ারটায় বসে পড়ল। আপনি হাসান, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আরে বাসায় ঢোকার পর থেকেই তো আপনার নাম শুনছি। সবাই বলছে হাসান এটা কর, হাসান ওটা কর। মনে হচ্ছিল আপনি না থাকলে এই বিয়েই হতো না। একটু বেশি প্রশংসা করছেন না? না, একদম সত্যি বলছি। কিছুক্ষণ আমরা দুজনই চুপ। হালকা বাতাস বইছে, চারপাশে লাইটের ঝলমল, রান্নার সুগন্ধ, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। হঠাৎ সাদিয়া আবার বলল, আপনি ক্লান্ত, তাই না? অনেক।
তাহলে ঘুমাতে যাচ্ছেন না কেন? আমি ঘুমালে সবকিছু পড়ে থাকবে, এখনো অনেক কাজ বাকি। বোঝাই যাচ্ছে। আর আপনি? আমি তো গেস্ট, আর গেস্টদের কাজ শুধু খাওয়া আর ঘোরা। বাহ, কি দারুণ জীবন আপনার। চাইলে আপনাকেও গেস্ট বানাতে পারি। কিভাবে? সাদিয়া একটু দুষ্টু হাসি দিয়ে বলল, আমাদের বাড়িতে গেলে, সেখানে গেলে আপনার কোনো কাজ করতে হবে না। সেটা তো অনেক পরের ব্যাপার, আগে আপনাদের ভালো করে সেবা যত্ন করি। সেবা যত্ন তো ভালোই করছেন, তবে একটু স্পেশাল কেয়ার পাইনি এখনো। স্পেশাল কেয়ার? সেটা আবার কেমন? যেটা শুধু আমার জন্য থাকবে, অন্য কারো জন্য না। আমি কয়েক সেকেন্ড চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। কথাটা মজা করে বললেও কেমন যেন ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। আচ্ছা, তাহলে কাল রিসেপশনে আপনাকে আলাদা করে কেয়ার করব, কেমন? কাল না, আজ থেকেই শুরু করতে হবে। আপনি তো বেশ দাবিদার। আমি সব সময় এমনই। তাহলে তো যে ছেলেটা আপনাকে বিয়ে করবে তার আপনাকে একদম হ্যান্ডেল করা কঠিন হয়ে যাবে। কেন? আমি কি এতটাই কঠিন নাকি? সেটা বলিনি, আপনি নিজেই তো একটু আগেই বললেন আপনি অনেক দাবিদার। দাবিদার মানেই কঠিন না, যাকে আপন মনে হয় তার কাছেই একটু বেশি চাওয়া থাকে। কথাটা শুনে আমি থমকে গেলাম। এই প্রথম ওর কথার ভেতরে অন্যরকম একটা গভীরতা টের পেলাম। তাহলে আমি কি সেই আপন লিস্টে পড়ে গেছি? সেটা সময় বলবে। আচ্ছা, এত দাবিদার হলে তো আপনাকে সামলাতে গেলে আলাদা ট্রেনিং নিতে হবে। নিতে পারবেন? চেষ্টা করব। শুধু চেষ্টা না, পারতে হবে। এত কনফিডেন্স? নিজের ব্যাপারে কনফিডেন্ট না হলে চলে? ঠিক আছে। হঠাৎ কেউ আমাকে ডাকলো। আমি উঠে দাঁড়ালাম। আপনি ঘুমাতে চলে যান। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, আপনি শুনে আসুন, আমি বসে আছি। ঠিক আছে। আমি কাজ সেরে ফিরে আসতে দেখি সাদিয়া একই জায়গায় বসে আছে, চুপচাপ চারপাশ দেখছে। আমি পাশে বসতেই সে বলল, এত দেরি করলেন কেন? কাজ ছিল। কাজ তো আপনার শেষই হয় না। কিছু কাজ শেষ করার জন্যই শুরু করতে হয়। আর কিছু কাজ? আর কিছু কাজ নিজের অজান্তেই শুরু হয়ে যায়। যেমন? যেমন কারোর সাথে হঠাৎ করে পরিচয় হওয়া, তারপর কথা বাড়তে থাকা। আপনি কিন্তু কথা ঘোরাতে ভালো পারেন। এখনো পুরোপুরি না, তবে শিখছি। কার কাছ থেকে? যার সাথে কথা বলছি তার কাছ থেকেই। সাদিয়া আর কিছু বলল না, শুধু একটু হেসে মাথা নিচু করে রাখল। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। আমি ভেতরে যাচ্ছি। ওকে, ভালো করে ঘুমাবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে। আর হ্যাঁ, কালকে কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না। আপনাকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। সাদিয়া কিছু না বলে শুধু তাকিয়ে রইল। ধীরে ধীরে ভেতরে চলে গেল। আমি আবার চেয়ারে বসে পড়লাম। চারপাশে একই ব্যস্ততা, একই শব্দ, তবুও সবকিছু কেমন যেন আলাদা লাগছে এখন। রাত অনেক হয়ে গেছে। একে একে সব কাজ গুছিয়ে সবাই ঘুমাতে গেল। আমিও নিজের রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুমটা যেন আজকে ইচ্ছে করেই দূরে থাকছে। বারবার মনে পড়ছে ওর কথা বলার ভঙ্গি, হালকা হাসি, চোখ নামিয়ে ফেলা। নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি চলে এলো। পরের দিন সকালটা শুরু হলো দৌড়ঝাঁপ দিয়ে। বাসা ভর্তি মানুষ, আত্মীয় স্বজন, সবাই ব্যস্ত। আমি একবার এদিক আরেকবার ওদিকে, সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখছি। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ, এই যে মিস্টার বিজি ম্যান। আমি ঘুরে তাকাতেই কয়েক সেকেন্ড থেমে গেলাম। আজকে সাদিয়া একদম অন্যরকম। হালকা নীল শাড়ি, খোলা চুল, চোখে গাঢ় কাজল, পুরোই চোখে পড়ার মতো একটা সৌন্দর্য। আপনাকে তো আজকে একদম আলাদা লাগছে। আলাদা বলতে ভালো না খারাপ? খুব বেশি ভালো। সাদিয়া একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। আপনি কিন্তু কথাই খুব চালাক। সত্যি কথা বললে চালাক হতে হয় না। আচ্ছা, তাহলে আমার স্পেশাল কেয়ার কোথায়? আচ্ছা, আগে বলুন, নাস্তা করেছেন? না। তাহলে চলুন।
কোথায়? আপনার কেয়ারের প্রথম ধাপ ঠিকমতো খাওয়ানো। আপনিও না? চলুন চলুন। আমি সাদিয়াকে নিয়ে ভেতরে গেলাম। সবাই একটু অবাক হয়ে তাকাচ্ছে, কারণ আমি তো সাধারণ কারোর জন্য এভাবে সময় দিই না। আমি প্লেটে করে খাবার এনে সাদিয়ার সামনে দিলাম। এই নিন, খান। এত কিছু? এখনো অনেক কিছু বাকি। ওকে, তাহলে আপনি খান, আমি একটু ওইদিকে যাচ্ছি। ওকে। দুপুর গড়াতেই একে একে গেস্টরা আসা শুরু করলো। আমি তাদের সামলাতে লাগলাম। হঠাৎ ভাইয়ার ডাক আসলো। এই হাসান, এদিকে আয়। আমি স্টেজের দিকে গেলাম। হ্যাঁ, বলো। আয়, সবাই মিলে ছবি তুলব। সারাদিন কাজ করে চেহারার অবস্থা একদম নাজেহাল, আর এইভাবে এখন ছবি তুলব? আরে তুই তো এমনিতেই হ্যান্ডসাম, আলাদা করে সাজার দরকার নাই। পাম দিচ্ছ? বেশি কথা না বলে আয়। আমি স্টেজে উঠে আশেপাশে তাকিয়ে সাদিয়াকে খুঁজতে লাগলাম। দেখলাম সেই স্টেজের একপাশে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কারোর সাথে কথা বলছে, আবার কখনো আমার দিকেই তাকাচ্ছে। আমার চোখের সাথে চোখ পড়তেই সে হালকা ভ্রু তুলে ইশারা করল। আমি একটু হেসে মাথা নাড়লাম। ছবি তোলা শেষ হতেই আমি নিচে নামলাম। ঠিক তখনই সাদিয়া সামনে এসে দাঁড়ালো। এইটাই আপনার স্পেশাল কেয়ার? মানে? একা একা ছবি তুলতে চলে গেলেন? আরে, আমি আপনাকে প্রথমে দেখতে পাইনি, আর তাছাড়া আপনি তো আমার আগেই ছবি তুলে ফেলেছেন। কথা বেশ ভালোই ঘোরাতে পারেন। একটু আধটু কথা না ঘোরালে জীবন চলে না। থাক, হয়েছে, আর স্পেশাল কেয়ার করতে হবে না। এমনিতেই যা অবস্থা আপনার, এখন যদি আবার আমার সেবা করতে লাগেন তাহলে হয়তো আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এত কি দুর্বল মনে হয় আমাকে? সাদিয়া একটু ভ্রু তুলে আমার দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে দুষ্ট একটা হাসি এনে বলল, দুর্বল না, তবে আপনাকে দেখে মনে হয় বেশি চাপ দিলে একদম হ্যাং হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আজকে একটা টেস্ট হয়ে যাক। কিসের টেস্ট? আমি আপনাকে পুরো রিসিপশনটা সামলে স্পেশাল কেয়ার দিব। দেখি আমি হ্যাং হই নাকি টিকে যাই। সাদিয়া হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, চ্যালেঞ্জ নিচ্ছেন? ধরতে পারেন। সাদিয়া একটু থেমে আমার দিকে তাকিয়ে রইল, চোখে হালকা বিস্ময়, সাথে অন্যরকম একটা অনুভূতি। এত কনফিডেন্স ভালো না কিন্তু। আপনার সামনে এসে এমনিতেই কনফিডেন্স বেড়ে যায়। সাদিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, যেন কথাটা যাচাই করছে। তারপর হালকা করে চোখ নামিয়ে বলল, আপনি কিন্তু কথা দিয়ে মানুষকে কনফিউজ করতে পারেন। কনফিউজ না, একটু ভাবাতে পারি। ঠিক তখনই ভেতর থেকে ডাক এলো, খাবার রেডি, সবাই খেতে আসেন। চারপাশে একসাথে নড়াচড়া শুরু হয়ে গেল। আমি সাদিয়ার দিকে তাকিয়ে বললাম, চলুন, এবার আপনার কেয়ারের দ্বিতীয় ধাপ। দেখি কতটা পারেন। আমরা সবাই মিলে বড় টেবিলে বসেছি। আত্মীয় স্বজন, হাসি ঠাট্টা, চারিপাশে একদম উৎসবের পরিবেশ। আমি গিয়ে আগে একটা প্লেট নিলাম, তারপর একে একে সবকিছু তুলে এনে সাদিয়ার সামনে রাখলাম। সাদিয়া অবাক হয়ে বলল, এইটা কি, এত কিছু? আপনি তো বলেছিলেন স্পেশাল কেয়ার লাগবে। তাই বলে পুরো টেবিলটা প্লেটে নিয়ে আসবেন? এখনো তো অনেক কিছু বাকি। পাশ থেকে ভাইয়া বলে, বাবা, আমার ভাই কবে থেকে এত কেয়ারিং হয়ে গেল। নিজে থেকে তো কোনো দিন এক গ্লাস পানিও খেতে দেখিনি। কি করব বলো, তোমার একমাত্র শালি বলে কথা। ভালো করে আপ্যায়ন না করলে তো পরে আবার আমাদের বদনাম হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে আপ্যায়ন কর। এই যে বেয়ান সাহেবা, নিন, খাওয়া শুরু করুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। সাদিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওকে ওকে, খাচ্ছি। খাওয়া দাওয়া, গল্প, হাসি সব মিলিয়ে সময় কেটে গেল খুব দ্রুত। বিকেলের দিকে অনুষ্ঠান শেষের দিকে চলে এলো। একে একে গেস্টরা বিদায় নিচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে সব গোছাচ্ছিলাম। ঠিক তখনই ভাইয়া এসে বলল, এই হাসান, হুম? আমি আর তোর ভাবি ওদের বাড়িতে যাব, তুইও চল। এখন? হ্যাঁ, আজকে নাকি যেতে হবে, সবাই অনেক জোরাজুরি করছে।
না ভাইয়া, আমি যেতে পারবো না। কেন? বাসায় অনেক কাজ বাকি, সব গুছাতে হবে। ঠিক তখনই ভাবি এসে দাঁড়ালো। কি হয়েছে? তোমার দেবর যেতে চাইছে না। ভাবি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, কেন যাবে না? অনেক কাজ পড়ে আছে ভাবি, আমি চলে গেলে হবে না। সব সময় এত কাজ নিয়ে পড়ে থাকলে হবে? একটু নিজের জন্যও ভাবো। ভাবি, সত্যি কাজ আছে, পরে একদিন যাব। না, পরে না, আজকেই যেতে হবে। আমি কিছু বলার আগেই পাশ থেকে সাদিয়া এসে বলল, কি হচ্ছে এখানে? হাসান যেতে চাইছে না আমাদের বাসায়। সাদিয়া ভ্রু তুলে আমার দিকে তাকালো। সত্যি? কাজ আছে। এত কাজ করতে হবে না, যা হয়েছে এনাফ। তাড়াতাড়ি রেডি হয়ে আসুন। আচ্ছা, আপনারা সবাই যান এখন, আমি কাজগুলো শেষ করে পরে আসছি। সত্যি তো? সত্যি। ওকে। তারপর সবাই গাড়ি করে চলে গেল। আমি লেগে পড়লাম কাজে। চেয়ার গোছানো, লাইট নামানো, লোকজনকে বিদায় দেওয়া, এক এক করে সব শেষ করতে করতে রাত অনেক হয়ে গেল। সব শেষ করে আমি একবার চারপাশে তাকালাম। সবকিছু আবার আগের মতো শান্ত। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আম্মুকে বলে ভাবিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইকে করে যাওয়াই বেশি সময় লাগলো না। বাইকটা ধীরে ধীরে থামালাম তাদের বাসার সামনে। রাত হয়ে গেছে, কিন্তু বাড়িটা এখনও আলোয় ঝলমল করছে। গেটের সামনে দুজন মানুষ গল্প করছিল। আমাকে দেখে একজন ভেতরে ডাক দিল। আমি হালকা হেসে ভেতরে ঢুকলাম। উঠান পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা অচেনা কিন্তু অদ্ভুত আপন অনুভূতি হলো। মনে হচ্ছিল জায়গাটা নতুন হলেও পুরোপুরি অপরিচিত না। ঠিক তখনই ভেতর থেকে সাদিয়া বের হলো। আগের মতো সাজগোজ নেই, সিম্পল একটা ড্রেস, চুল খোলা, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সেই ক্লান্তির মধ্যেও এক ধরনের শান্ত সৌন্দর্য। এত দেরি করলেন? কাজ শেষ করতে করতে সময় লেগে গেল। বুঝেছি। আপনি না আসলে কিন্তু রাগ করতাম। আমি একটু অবাক হয়ে তাকালাম। সত্যি? ওর এই শব্দটার ভেতরে কেমন যেন অদ্ভুত একটা টান ছিল। স্পষ্ট কিছু না, কিন্তু পুরোপুরি এড়িয়ে যাওয়ার মতোও না। আমি জুতো খুলে ভেতরে ঢুকলাম। ভাবি এসে বলল, এই তো আমাদের ডিআইপি গেস্ট, এত দেরি করলে কেন? ভিআইপি আবার কবে থেকে হলাম? আজ থেকে। সবাই হাসতে লাগলো। আমি একটু অপ্রস্তুত হয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ গল্পগুজব চলল। তারপর খাওয়া দাওয়া শেষে কেউ বসে কথা বলছে, কেউ আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। হালকা ঠান্ডা বাতাস বইছে। সারাদিনের ক্লান্তি যেন ধীরে ধীরে নামতে লাগলো শরীর থেকে। হঠাৎ পাশে এসে কেউ দাঁড়ালো। আজকে অনেক ক্লান্ত, তাই না? তবে এখন ভালো লাগছে। কেন? আমি একটু তাকালাম ওর দিকে। জায়গাটা শান্ত, আর মানুষগুলোও। সাদিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, মানুষগুলো নাকি কেউ একজন? আমি হালকা হেসে অন্যদিকে তাকালাম। সবকিছু মিলিয়েই। আপনি কিন্তু সরাসরি উত্তর দেন না। সব প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া যায় না। নাকি দিতে চান না? সেটাও হতে পারে। ও হালকা করে মাথা নাড়ল, তারপর রেলিংয়ে হাত রেখে বাইরে তাকালো। কিছুক্ষণ আবারও কথা বলার পর অবশেষে দুজন ঘুমাতে গেলাম। আমাকে একটা গেস্ট রুম দেখিয়ে দেওয়া হলো। বিছানায় যেতেই ঘুম এসে গেল। পরের দিন সকালটা যেন অন্যরকম একটা উত্তেজনা নিয়ে শুরু হলো। আগের দিনের ক্লান্তি পুরোপুরি কাটেনি, কিন্তু তবুও সবার মুখে এক ধরনের আলাদা উচ্ছ্বাস। কারণ আজকে সবাই মিলে রিসোর্টে ঘুরতে যাবে। ঘুম থেকে উঠেই দেখি বাসার ভেতর একদম হালকা বিশৃঙ্খলা। কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ আবার কি নেবে আর কি নেবে না সেটা নিয়ে চিন্তায়। রান্নাঘর থেকেও শব্দ আসছে। মনে হচ্ছে সকালের নাস্তার জোর প্রস্তুতি চলছে। আমি বারান্দায় দাঁড়িয়ে একটু ফ্রেশ বাতাস নিচ্ছিলাম। তখনই পেছন থেকে সাদিয়ার কণ্ঠ, গুড মর্নিং। আমি ঘুরে তাকিয়ে হালকা হেসে বললাম, গুড মর্নিং। ঘুম হয়েছে? হ্যাঁ, অনেক।
তাহলে তাড়াতাড়ি নাস্তা করে নিন, আমাদের আবার বের হতে হবে। আমি আর কিছু না বলে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পর সবাই মিলে মাইক্রো বাসে উঠলাম। সবাই বলতে আমি, ভাইয়া ভাবি, সাদিয়া এবং তার কিছু কাজিন। একসাথে এতজন হওয়ায় পুরো গাড়িটা যেন একটা ছোটোখাটো উৎসব হয়ে গেল। কেউ গান গাচ্ছে, কেউ ভিডিও করছে। সাদিয়া আমার পাশেই বসেছিল, মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছে, আবার মাঝে মাঝে আমার দিকে। একসময় গাড়ি একটুখানি ঝাঁকুনি খেতেই সাদিয়া হালকা করে আমার হাত ধরে ফেলল। সরি। সমস্যা নেই, কিন্তু হাতটা ছাড়ালো না। কয়েক সেকেন্ড পরে নিজেই বুঝে একটু লজ্জা পেয়ে হাত সরিয়ে নিল। আমি কিছু বললাম না, শুধু হালকা হাসলাম। রিসোর্টে পৌঁছাতেই মনে হলো যেন অন্য এক জগতে চলে এসেছে। চারপাশে সবুজ গাছ, বড় লেক, ঠান্ডা বাতাস, পুরো পরিবেশটাই একদম রিল্যাক্সিং। সবাই যে যার মতো ছড়িয়ে পড়ল। কেউ ছবি তুলছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ আবার বসে গল্প করছে। সাদিয়া সে বলল, চলুন আগে ঘুরে দেখি জায়গাটা। ওকে। আমরা দুজন একসাথে হাঁটতে হাঁটতে একটা লেকের পাশে গিয়ে দাঁড়ালাম। হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে বলল, জায়গাটা সুন্দর না? তবে একটা জিনিস না থাকলে পুরোপুরি সুন্দর হতো না। কি সেটা? আপনি। সাদিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলল। এরপর শুরু হলো আসল মজা। সবাই মিলে নৌকায় চড়া, পানিতে পা ভেজানো, ক্রিকেট খেলা, কি না করলাম। একসময় সবাই মিলে পানির ধারে বসেছিলাম। হঠাৎ ভাইয়া এসে আমাকে পানিতে ঠেলে দিল। আমি পুরো ভিজে গেলাম, আর সবাই হেসে লুটোপুটি। আমি উঠে বললাম, দাঁড়াও, এখন দেখাচ্ছি। আমি গিয়ে ভাইয়াকেও টেনে নামালাম। এসব দুষ্টুমির মাঝে হঠাৎ দেখি সাদিয়া একটু দূরে দাঁড়িয়ে হাসছে। আমি কাছে গিয়ে বললাম, আপনি শুধু দেখেই যাবেন? আমি ভিজতে চাই না। নিশ্চিত? হ্যাঁ। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, শেষবার জিজ্ঞেস করছি। না মানে? এর আগেই আমি হালকা করে পানি ছিটিয়ে দিলাম। এই। তারপর শুরু হলো আমাদের ছোট্ট পানি যুদ্ধ। শেষে দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়লাম। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসলাম। হাসি ঠাট্টার মাঝে খাবারের স্বাদ যেন আরও বেড়ে গিয়েছিল। আমি আবারও সাদিয়ার প্লেটে খাবার তুলে দিলাম। আপনি থামবেন না, তাই না? না, আমি থামতে পছন্দ করি না। এত কেয়ার আমার হজম হবে না। হজমের ঔষধ খেয়ে নেবেন, তাহলেই হবে। আপনিও না। বিকেলের দিকে সবাই একটু ক্লান্ত হয়ে পড়ল। আমি আর সাদিয়া আবার লেকের পাশে গেলাম। আজকে কথার চেয়ে নীরবতায় বেশি কথা বলছিল। হঠাৎ সে বলল, আজকের দিনটা মনে থাকবে। আমারও। সবকিছু এত দ্রুত হয়ে গেল, তাই না? কিছু কিছু মুহূর্ত দ্রুতই হয়, কিন্তু মনে অনেক দিন থাকে। যেমন? যেমন আজকের দিনটা আর আপনার সাথে কাটানোর সময়গুলো। সাদিয়া কিছু বলল না, শুধু হালকা করে হাসল। সন্ধ্যার দিকে সবাই আবার বাড়ি ফেরার জন্য রওনা দিল। এবার গাড়িতে আগের মতো হইচই ছিল না, সবাই ক্লান্ত। সাদিয়া আমার কাঁধে হালকা করে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। আমি নড়লাম না, শুধু চুপচাপ বসে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে থাকুক। বাড়িতে পৌঁছানোর পর সবাই একদম ক্লান্ত। কেউ সরাসরি রুমে গিয়ে শুয়ে পড়ল, কেউ আবার ধীরে ধীরে ফ্রেশ হয়ে নিল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, ঠিক আগের রাতের মতো। কিছুক্ষণ পর সাদিয়া এসে পাশে দাঁড়ালো। আজকে কেমন লাগলো? ভালো। শুধু ভালো? না, একটু বেশিই ভালো। সাদিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, আমারও আজকের দিনটা একটু বেশি ভালো লেগেছে। কিসের জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে? সাদিয়া আমার দিকে তাকালো কয়েক সেকেন্ড, তারপর চোখ নামিয়ে নিল। বুঝে নিন, সবকিছু কি বলে দিতে হয়? না, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়।
আবার কিছুক্ষণ নীরবতা। এই নীরবতাটা এখন আর অস্বস্তিকর না, বরং খুব আপন লাগছে। সাদিয়া হঠাৎ বলল, আপনি কাল চলে যাবেন? হয়তো। হয়তো। থাকতেও পারি, যদি কেউ থাকতে বলে। সাদিয়া একটু তাকালো, চোখে হালকা দুষ্টুমি। কেউ বললে থাকবেন? অবশ্যই। তাহলে থাকুন। সত্যি? হুম। কেন? সাদিয়া এবার সরাসরি আমার দিকে তাকালো। কারণ আপনার সাথে কথা বলতে ভালো লাগে। কেন? এত প্রশ্ন করেন কেন? সব প্রশ্নের উত্তর হয় না। এই প্রথমবার ও নিজে থেকে এমন কিছু বলল। আমার ভেতরে কেমন যেন একটা শান্ত আনন্দ কাজ করলো। তাহলে? ওকে, থাকছি। সাদিয়া হালকা হাসল। এরপরে কয়েকটা দিন যেন খুব দ্রুত চলে গেল। আমি আর বাসায় ফেরার তাড়া দেইনি। মাঝে মধ্যে কাজের কথা বলে থাকতাম, কিন্তু আসল কারণটা আমরা দুজনেই জানতাম। সাদিয়া আর আমি কখন যে আপনি থেকে তুমি হয়ে গেলাম খেয়ালই করিনি। একদিন বিকেলে সবাই ঘুমাচ্ছিল, আমরা বারান্দায় বসেছিলাম। একটা কথা বলি? বলো। তুমি সবসময় এমনই ছিলে। কেমন? এমন কেয়ারিং, একটু রহস্যময়, আবার হঠাৎ করে সিরিয়াস। না, সবার সাথে না। তাহলে? কিছু কিছু মানুষ আলাদা হয়। আমি কি সেই আলাদা মানুষ? তুমি কি মনে করো? মনে হয় তেমনই। তাহলে তাই। একটা কথা বলবো? বলো। তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে? কি? মানে আমাদের মধ্যে। সাদিয়া কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে বলল, একটু একটু। তাহলে? কি তাহলে? তুমি কি কিছুই বুঝো না? মেয়ে মানুষ এসব বিষয় আগে বুঝতে নেই, তাহলে বিপদ। আমি একটু হেসে মাথা নাড়লাম। আচ্ছা, তাহলে আমি বলি। এত সহজে বলে দিবেন? সহজ না, তবে না বলেও থাকতে পারছি না। সাদিয়া চুপ করে রইল। বাতাসটা একটু জোরে বইছিল। ওর চুলগুলো বারবার মুখে